কোরিয়ান যুদ্ধ ছিল কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধের প্রথম উদাহরণ, যেটি সরাসরি সশস্ত্র সংঘাতে রূপ নেয়। এই যুদ্ধ শুরু হয় 1950 সালে এবং চলে 1953 সাল পর্যন্ত। এরপর থেকেই উত্তর ও দক্ষিণ কোরিয়া আনুষ্ঠানিকভাবে এখনও যুদ্ধে জড়িয়ে রয়েছে। এত বছর পরেও মীমাংসার খুব একটা সম্ভাবনা দেখাই যায়নি। দুই পক্ষের মধ্যে পার্থক্য ও ভুল বোঝাবুঝিগুলো এতটাই গভীর যে সহজে সমাধান সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হলো, কোরিয়া কেন দুই ভাগে বিভক্ত হলো, আর এই বিভক্তির পেছনে যুক্তরাষ্ট্র, চীন ও সোভিয়েত ইউনিয়নের ভূমিকা কি ছিল? 1000 বছরেরও বেশি সময় ধরে কোরিয়া একটি একক রাষ্ট্র ছিল। এমনকি 35 বছর জাপানি ঔপনিবেশিক শাসনের সময়ও তারা ঐক্যবদ্ধ ছিল। কিন্তু 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপানের পরাজয়ের সঙ্গে সঙ্গে তার সাম্রাজ্য ভেঙে পড়ে। কোরিয়া স্বাধীন হয়, কিন্তু এর ফলে সেখানে সৃষ্টি হয় এক বিশাল ক্ষমতার শূন্যতা। উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণ নেয় সোভিয়েত ইউনিয়ন। দক্ষিণ কোরিয়ায় প্রভাব বিস্তার করে যুক্তরাষ্ট্র। সেখানে কমিউনিজম ছড়িয়ে পড়ার আশঙ্কা করছিল পশ্চিমারা। দুই পরাশক্তি তাদের প্রভাব বলয় নির্ধারণ করে কোরিয়া উপদ্বীপকে সাময়িকভাবে ভাগ করে ফেলে 38তম সমান্তরাল রেখা বরাবর। 1948 সালের মধ্যে এই দুই অঞ্চল আলাদাভাবে নিজের সরকার গঠন করে এবং সুপার পাওয়ারগুলো নিজেদের সৈন্য প্রত্যাহার করে নেয়। দক্ষিণে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা সিংম্যান রির নেতৃত্বে গঠিত হয় প্রথম কোরিয়ান প্রজাতন্ত্র। আর উত্তরে কিম ইল সুংয়ের নেতৃত্বে গঠিত হয় গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া, একটি কমিউনিস্ট রাষ্ট্র। উভয় দেশই পুরো কোরিয়ার ওপর নিজেদের সার্বভৌমত্ব দাবি করতে থাকে এবং তাতে উত্তেজনা আরও বাড়ে। 1949 সালে ঘটে দুটি বড় ঘটনা, যা এই উপদ্বীপের প্রতি বহির্বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। 1. চীনে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে মাও সেতুং ক্ষমতায় আসেন। 2. সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম সফল পারমাণবিক পরীক্ষা চালায়। এরপর যুক্তরাষ্ট্র তাদের নীতি পাল্টায় এবং সোভিয়েত ও কমিউনিস্টদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান গ্রহণ করে। 1950 সালের 25 জুন উত্তর কোরিয়ার সেনারা হঠাৎ 38তম সমান্তরাল রেখা পার হয়ে দক্ষিণে আক্রমণ চালায়। কিম ইল সুং এটি করার জন্য সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের সমর্থন পান, তবে তিনি শর্ত দেন যে চীনকেও এই যুদ্ধে সমর্থন দিতে হবে। স্ট্যালিনের অনুমতি ছাড়া কিম ইল সুং কখনোই এই যুদ্ধ শুরু করতে পারতেন না। এই আকস্মিক আক্রমণে দক্ষিণ কোরিয়া ও আন্তর্জাতিক সম্প্রদায় হতবাক হয়ে যায়। উত্তর কোরিয়ার সেনারা দ্রুত উপদ্বীপ জুড়ে অগ্রসর হতে থাকে, কিন্তু প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র দ্রুত হস্তক্ষেপ করে। বিশ্ব তখন স্নায়ু যুদ্ধের উত্তেজনায় টালমাটাল। জাপান তখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে। পূর্ব এশিয়ায় একটি শক্তিশালী মিত্র গড়ে তোলার আশায় ছিল যুক্তরাষ্ট্র। ট্রুম্যান চেয়েছিলেন পূর্ব এশিয়ায় কমিউনিজম ঠেকাতে, জাপানকে রক্ষা করতে এবং মুক্তবাজার অর্থনীতি বজায় রাখতে। জাতিসংঘের অনুমোদনে মার্কিন সেনারা কোরিয়ায় প্রবেশ করে। মার্কিন বাহিনী ব্যাপক বিমান হামলা চালিয়ে একের পর এক শহর ধ্বংস করে ফেলে। তারা প্রচলিত অস্ত্রের পাশাপাশি ব্যবহার করে ন্যাপাম নামের এক ভয়ঙ্কর রাসায়নিক, যা ত্বক পুড়িয়ে হাড় পর্যন্ত গলিয়ে দিতে পারে। যুক্তরাষ্ট্রের সেনারা জাতিসংঘের পতাকা নিয়ে উত্তর দিকে অগ্রসর হয় এবং চীনা সীমান্তের কাছাকাছি পৌঁছে যায়। তখন চীন সরাসরি যুদ্ধে অংশ নেয়। মাও সেতুংয়ের সেনাদের সহায়তায় উত্তর কোরিয়া পাল্টা আক্রমণ চালায়। যুদ্ধ চলাকালে সম্মুখ ভাগ বহুবার পরিবর্তিত হয়, কিন্তু শেষ পর্যন্ত আবার 38তম সমান্তরাল রেখার কাছাকাছি গিয়ে থেমে যায়। 1953 সালের 27 জুলাই স্টালিনের মৃত্যুর কিছুদিন পর একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই যুদ্ধবিরতি মানে যুদ্ধের শেষ নয়, এটি শুধু শত্রুতার সাময়িক অবসান। যেখানে যুদ্ধ থেমে যায় সেই এলাকা এখন ডিমিলিটারাইজড জোন বা ডিএমজেড নামে পরিচিত। এটি দুই কোরিয়ার মাঝে এক ধরনের বাফার জোন। যদিও নাম ডিমিলিটারাইজড, বাস্তবে এটি খুবই সামরিকায়িত অঞ্চল। এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষর হয়নি। দক্ষিণ কোরিয়ার সরকার চুক্তিতে সই করতে চায়নি, কারণ তারা চেয়েছিল কোরিয়া থেকে কমিউনিজম সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে। এই যুদ্ধে প্রায় 30 লাখ মানুষ প্রাণ হারান, যার মধ্যে অন্তত 20 লাখ ছিলেন সাধারণ বেসামরিক নাগরিক। এই যুদ্ধ বিংশ শতাব্দীর অন্যতম রক্তক্ষয়ী যুদ্ধ।
রাজনৈতিক নেতাদের সিদ্ধান্তের ভুক্তভোগী ছিল সাধারণ মানুষ। যুদ্ধের ধ্বংস ছিল অকল্পনীয়। যুদ্ধ শুরু হওয়ার ৭৫ বছর পরেও দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক এখনও উত্তেজনাপূর্ণ। এটি প্রশমনের কিছু উদ্যোগ নেওয়া হলেও তাদের মতাদর্শগত ব্যবধান বেশ গভীর। উত্তরে কিম পরিবার পরিচালিত কর্তৃত্ববাদী শাসন এবং দক্ষিণের গণতান্ত্রিক সমৃদ্ধি, এই দুই ব্যবস্থার পার্থক্য সেই ফারাক আরও বাড়িয়ে দিয়েছে। হাজার হাজার কোরিয়ান পরিবার এখনও ডিএমজের দ্বারা বিচ্ছিন্ন হয়ে আছে। দুই অংশের মানুষ আলাদা শাসনে, আলাদা জীবনে অভ্যস্ত। দক্ষিণের মানুষ রাজনৈতিক স্বাধীনতা ও সমৃদ্ধি ভোগ করে, আর উত্তরে মানুষ এখনও কঠোর শাসনে বন্দী। এই সীমান্ত এখনও স্নায়ুযুদ্ধের জীবন্ত চিহ্নগুলোর মধ্যে একটি। তবে দুই কোরিয়ার মধ্যে সরাসরি আলোচনার জন্য একটি নির্দিষ্ট জায়গা আছে, যার নাম জয়েন্ট সিকিউরিটি এরিয়া বা জেএসএ। সবশেষ ২০১৯ সালে সেখানে দুই কোরিয়ার নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সাক্ষাৎ করেন। আমি আশাবাদী ভবিষ্যতে এই জেএসএ একদিন বিশ্বশান্তির প্রতীক হয়ে উঠতে পারে। আমি আশাবাদী